এই ভারত সরকার কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিনের পর দিন, দশকের পর দশক নাক গলিয়েছেন। অতএব আপনার সুযোগ রয়েছে চায়নার দিকেও ঝুঁকে যাওয়ার। এটি ভারতের জন্য খুবই টেনশনের কারণ। জি হারুন ভাই, আমি একটু যেতে চাই আশরাফ ভাই, আপনি একটু বলবেন। আমরা তো প্রভাব নিয়ে আলোচনা করব, আমার একটু জানতে ইচ্ছা করছে যে ধরেন আমরা তো গতকালকে দেখলাম অনেক রাত পর্যন্ত আমরা কাজ করলাম যে তারা ক্ষমতায় চলে এসেছে, ভোটের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ এখন সম্ভবত 4-5 এরকম হতে পারে, আমরা তখন 1% এরকম ছিল, কিন্তু আসনের দিক থেকে আমরা দেখলাম 207 আর হচ্ছে 80, এখন সব মিলে কত 127। এত পার্থক্য কিভাবে হয়? একদম আকাশ থেকে নিচে নেমে গেল। এই হারার কারণটা কি? বলা হচ্ছে যে বাংলাদেশের, একটু বলে নেই, সেটা হচ্ছে যে গত 2 বছরের যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে নাকি বিজেপির ভোট বেড়েছে পশ্চিমবঙ্গে। এই কথার সঠিকতা কতটুকু? আচ্ছা, এই কথার সঠিকতা আছে, কারণ গত 2 বছরে ভারতের কেন্দ্রীয় সরকার একটা অর্গানাইজড প্রোপাগান্ডা করেছে বাংলাদেশকে কেন্দ্র করে। আমরা তখন মনে করেছি কেউ কেউ যে তারা আমাদের ইউনূস সরকারকে মেনে নিতে পারছে না, হাসিনার বিদায়কে মেনে নিতে পারছে না। ব্যাপারটি আসলে তা না। ব্যাপারটি হচ্ছে নরেন্দ্র মোদীর স্বপ্ন হচ্ছে ভারত দখল করা, এবং পশ্চিমবঙ্গ এতদিন তার মুঠোর বাইরে ছিল। উনি বাংলাদেশের গণ অভ্যুত্থানকে উপজীব্য করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির রসদ জোগাড় করেছেন। কি জোগাড় করেছেন? যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, অতএব পশ্চিমবঙ্গে আমাদের সরকার লাগবে যারা হিন্দুদেরকে নাগরিকত্ব দেবে এবং হিন্দুদের সম্মান রক্ষা করবে। আপনি খেয়াল করেছেন সেই সময় থেকে আজ অবধি কিন্তু আমাদের সাথে কূটনৈতিক যোগাযোগ ঠিক হয়নি, এখনো হয়নি। এবং বলা হয় যে 9 তারিখে তারা শপথ নেওয়ার পরে সম্ভাবনা রয়েছে। তার মানে তারা একটা অর্গানাইজড ওয়েতে পশ্চিমবঙ্গের নির্বাচনকে 5-7 বছর ধরে তৈরি করেছে। তারা কি চিন্তা করছে নির্বাচনের পরে আমরা এইসব বিষয়ে আলোচনা করব? আমার তাই মনে হয়, কেননা তাদের কাছে তো আসলে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা কথা আপনাকে বলি, এই ভারত সরকার কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিনের পর দিন, দশকের পর দশক নাক গলিয়েছেন। আমাদের পরপর 3টি নির্বাচন হয়নি, সেই নির্বাচনকে তারা সার্টিফাই করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে অপোজিশনকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চাপ দিয়েছেন। কোনো গণতান্ত্রিক দেশ আরেকটি গণতান্ত্রিক দেশে এটা করতে পারে? সেটি তারা করেছেন। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, বাংলাদেশের একটা সুবিধা হচ্ছে এখন একটা অত্যন্ত শক্ত ম্যান্ডেট পাওয়া একটি সরকার ক্ষমতায় রয়েছে। একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার কিন্তু না। অতএব বাংলাদেশ সরকারকে ঠিক করতে হবে এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের ব্যাপারে আমাদের নীতি কী হবে। কারণ দেখুন, আজকাল সব রাজনৈতিক দলই বাংলাদেশকে প্রথম বলে তাদের প্রচারণা করেছেন, ম্যানিফেস্টো দিয়েছেন। আমরা তার কাজে প্রমাণ চাই। তারা কি এখন ভারতের কাছে আবার আগের অতীতের মতো কিছুটা নত হয়ে থাকবেন, নাকি সোজা হয়ে দাঁড়িয়ে বাংলাদেশের সম্মানে কথা? আচ্ছা, একদম সহজ একটা কথা, সেটা হচ্ছে যে ধরেন ভারতের মতো পরাক্রমশালী বড় একটি দেশ আর আমরা ছোট একটি দেশ। এখন ভারতের যে সক্ষমতা, যে ক্ষমতা, তাদের যে অর্থনীতি, আমাদের যে সক্ষমতা, ক্ষমতা, অর্থনীতি তুলনামূলক বিশ্লেষণ করলে অনেক পার্থক্য। সেই জায়গাটায় আমরা কিভাবে তাদের সাথে সম্পর্ক ধরে রাখবো? কূটনৈতিক ছাড়া আর কিভাবে আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো? প্রথম কথা বলি, আন্তর্জাতিক রাজনীতিতে কিন্তু সাইজ দিয়েই সবকিছু বিচার করা হয়, শক্তিমত্তা দিয়ে হয়, এমনকি মিলিটারি পাওয়ার দিয়ে হয়। এটা কিন্তু সত্যি না। আপনি আপনার পজিশনিংকে সিগনিফিক্যান্ট বানাতে পারেন কিনা। দেখুন, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশ চায়না এবং ভারতের মাঝে। অতএব আপনার সুযোগ রয়েছে চায়নার দিকেও ঝুঁকে যাওয়ার। এটি ভারতের জন্য খুবই টেনশনের কারণ। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আমাদের ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার যে প্রায় 170 মিলিয়ন 180 মিলিয়ন পিপল, এটি ভারতের জন্য একটা বড় বাজার। আপনি খেয়াল করে দেখেন, ট্রেডের দিকে তাকিয়ে ভারতের পণ্য, ভারতের সার্ভিস, এগুলো কোন বাজারে আসছে। এটি অবশ্যই, এমনকি যখন আমাদের কূটনৈতিক সম্পর্ক তলানিতে, তখনও কিন্তু এই কথা সত্যি। কাজেই ভারতকে যেটি মেনে নিতে হবে সেটা হচ্ছে একটি পরিবর্তিত বাংলাদেশের গল্প। এখন এই মেনে নেওয়াটা কিন্তু তাদের শুরু হয়েছে। প্রথম দিকে তারা হোঁচট খেয়েছেন, হজম হয়নি। এখন কিন্তু তারা কূটনৈতিক যোগাযোগ করতে চাচ্ছেন, তারা নতুন বাংলাদেশকে বুঝতে চাচ্ছেন। এখন নতুন বাংলাদেশের সরকার সেই সাহস নিয়ে এবং সেই বুদ্ধিমত্তা নিয়ে, সেই কূটনীতি নিয়ে এগোতে পারবে কিনা, এটা আমি একটু ভাইকে জানতে চাই।